প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় 2 টপিকস গতি। এই চ্যাপ্টারটি আমাদের এসএসসি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ এবং 2টা সিকিউ আসতে পারে, অর্থাৎ আমাদের 75 মার্কের 24 মার্ক অথবা 20 মার্ক এখান থেকে আমরা পেতে পারি। এই অধ্যায়টি আমরা 2টি অংশে বিভক্ত করেছি, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা দেখব গতি ও স্থিতি। এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের গতি ও স্থিতি সম্বন্ধে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এখান থেকে আমরা 2 থেকে 3 মার্ক পেতে পারি। এরপরে আমরা দেখব বিভিন্ন ধরনের রাশি। বিভিন্ন ধরনের রাশি আমরা চলার ক্ষেত্রে আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুই এই রাশির উপর নির্ভরশীল। এই রাশি থেকেও আমাদের পরীক্ষায় 2টি এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। শুধু তাই নয়, এই রাশির সাহায্যে আমরা সম্পূর্ণ বইয়ের যতগুলো মাত্রা বা একক সম্বলিত চিহ্ন আছে সবগুলোই আমরা বুঝতে পারব। তাহলে আমরা বুঝতেই পারছি রাশি চ্যাপ্টারটির জন্য কতটি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব দূরত্ব ও সরণ। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকস। যেমন আমরা দূরত্ব ও সরণকে প্রায় একই ভেবে অনেক ভুল করে থাকি, কিন্তু এদের মাঝে একটি পার্থক্য রয়েছে, সেটা আমরা জানার চেষ্টা করব এবং এখান থেকেও আমাদের ম্যাথ সহ এমসিকিউ সিকিউ আসতে পারে। তাহলে আমরা বুঝতেই পারছি এই টপিকসটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুতি ও বেগ। পরের টপিকসটি দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ এই বিষয়টিও আমরা বেগ এবং দ্রুতি একসাথে মিক্স করে ফেলি, ফলে আমাদের এমসিকিউ সমস্যা সমাধান করতে বেগ পেতে হয়। এই জন্য আমরা দ্রুতি ও বেগ এখান থেকে সুন্দরভাবে জেনে নেব এবং এখান থেকে কিভাবে এমসিকিউ, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সিকিউ আসতে পারে সেটাও আমরা এক নজরে দেখে নেব এবং দ্রুতি ও বেগ রিলেটেড ম্যাথ আমরা সূত্রের সাহায্যে করব। এরপরে ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দনও একটি গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে বিগত বছরে প্রচুর পরিমাণে গ ও ঘ নাম্বার সহ এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। এখান থেকে আমরা ত্বরণের সংজ্ঞা জানব এবং ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য দেখব এবং ত্বরণের একক কী, ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়, এর মাত্রা কেমন, এগুলো আমরা শুধু দেখবই না, এটা আমাদের বিগত বছরের প্রশ্নের সাহায্যে আমরা সমাধানও করব এই অংশে। এরপরে আমরা দেখব বেগ ত্বরণ রিলেটেড সূত্রের প্রমাণ ও ম্যাথ। বেগ ত্বরণ রিলেটেড আমাদের অনেকগুলো সূত্র আসতে পারে। বেগ এবং ত্বরণ ব্যবহার করে সেই সূত্রগুলো কেমন হতে পারে, সেখান থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে এবং কিভাবে আমরা সিকিউ সলভ করতে পারি সেগুলো আমরা দেখতে পারবো বেগ এবং ত্বরণ রিলেটেড সূত্রের প্রমাণ ও ম্যাথের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে পড়ন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু। প্রথম অংশটি ছিল আমাদের ভূপৃষ্ঠের সকল বস্তুকে কেন্দ্র করে, কিন্তু দ্বিতীয় অংশটি আমরা দেখব পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ এখানে একটি উচ্চতার ব্যাপার থাকবে এবং পড়ন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র প্রদান করেন। সূত্র 3টি আমরা দেখব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অনুধাবনমূলক প্রশ্নে অর্থাৎ আপনাদের খ নাম্বারে 2 মার্কের প্রশ্নে আসতে পারে এবং এর আগে যে ধরনের এমসিকিউ এখান থেকে হয়েছে সবগুলো আমরা এই অংশেই দেখে নিব
এবং সর্বশেষে দেখব আমরা লেখচিত্র। এই লেখচিত্রের মাধ্যমে আমাদের সিকিউ প্রশ্ন সমাধান করতে হবে, লেখচিত্রের মাধ্যমে আমাদের অনেক এমসিকিউ প্রশ্ন সমাধান করতে হবে। সবগুলো আমরা এই অংশে দেখে নেব এবং সর্বশেষে আমরা যেটি করব সেটা হচ্ছে সকল সূত্রসমূহের সামারি করব। তাহলে আসুন আমরা পরবর্তী অংশ শুরু করি। আমাদের প্রথম অংশের প্রথম যে চ্যাপ্টারটি আমরা পড়ব এবং প্রথম যে টপিকসটি পড়ব সেটা হচ্ছে গতি ও স্থিতি, অর্থাৎ গতির সংজ্ঞা জানব, এর উদাহরণ জানব, স্থিতি কি সেটা জানব, গতি ও স্থিতির মধ্যে কী ধরনের পার্থক্য থাকতে পারে সেটা দেখব এবং একই সাথে দেখে দেব গতি কী ধরনের হতে পারে, এখান থেকে কী ধরনের এমসিকিউ আসতে পারে, কী ধরনের ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কী ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, সবগুলোই আমরা এখান থেকেই দেখে নেব। আসুন বন্ধুরা আমরা শুরু করি। গতি। গতি কি? যা পারিপার্শ্বিক অবস্থানের সাপেক্ষে স্থান বা অবস্থানের পরিবর্তন করতে পারে তাকে আমরা গতি বলি। যেমন ধরুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার এই অবস্থানের সাপেক্ষে এই রাস্তার পাশ দিয়ে একটি গাড়ি দ্রুত চলে গেল, তাহলে আপনি যেটি পর্যবেক্ষণ করলেন সেটাই হচ্ছে গতি। একইভাবে আমরা দেখে নিই স্থিতি। স্থিতি কি? যা পারিপার্শ্বিক অবস্থানের সাপেক্ষে স্থান বা অবস্থানের পরিবর্তন করে না তাকে স্থিতি বলে। স্বাভাবিকভাবে যদি আমি ধরে নিই আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, এখানে একটি কি আছে, দোকান আছে ধরে নিই, এই দোকানকে কেন্দ্র করে যে বাসটা প্রদক্ষিণ করে চলে গেল, আসলেও কি এখানে দোকানের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে আমরা ধরে নিতে পারি এই দোকানটা স্থির ছিল, অর্থাৎ জড় পদার্থ যেটা নড়তে চলতে পারে না। তাহলে স্থিতির সংজ্ঞা আমরা এভাবে বুঝতে পারি, যা পারিপার্শ্বিক অবস্থানের সাপেক্ষে স্থান বা অবস্থানের পরিবর্তন করে না তাকে স্থিতি বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা দেখে নিই বিভিন্ন ধরনের গতি। যেমন সরল রৈখিক গতি। গতি বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে অন্যতম সরল রৈখিক গতি। এর সংজ্ঞাটা আমরা দেখে নিই। কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখা উপর সীমাবদ্ধ থাকে তাহলে তাকে সরলরৈখিক বলে। আই রিপিট, কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তাকে সরল রৈখিক গতি বলে। যেমন সোজা সড়কে গাড়ির গতি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মহাসড়কগুলো আছে যেটা সোজা পথ বেয়ে চলে যাচ্ছে, এর উপরে যদি একটি গাড়ি শুধুমাত্র এই সরল রেখা বরাবরই অতিক্রম করে, অর্থাৎ একটি নির্দিষ্ট সরল রেখা বরাবর সোজা পথে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা সরল রৈখিক গতি বলতে পারি। এখন আমরা দেখে নেব ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটিকে ঘূর্ণন গতি বলে। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। তাহলে আমরা কি বুঝতে পারছি? যেমন ধরুন, আমরা নিশ্চয়ই নাগরদোলনা দেখেছি, যেখানে নাগরদোলনা এমন থাকে মাঝ বরাবর একটি লোহাতে বাঁধানো থাকে, এটাকে কেন্দ্র করে নাগরদোলনাটি ঘুরতে থাকে। অথবা সাইকেলের চাকা দেখেছি যেটা ঘুরতে থাকে, সাইকেলের যে রিং পিস্টনটা আছে সেটাকে একটি সম দূরত্বে লাগানো থাকে। এখান থেকে ধরুন এই দূরত্বগুলো সমান, কার সাপেক্ষে? এই যে একটা কেন্দ্রের সাপেক্ষে একটি চাকা দেখতে পারি, আমরা এই চাকা থেকেই বুঝতে পারি যে এই চাকাটি একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে সেটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। চলন গতি। এখন আমরা দেখব চলন গতি কি।
এখানে চলন গতি এবং ঘূর্ণন গতি আমরা মাঝে মাঝে একই ভেবে ভুল করে থাকি, কিন্তু আমরা প্রপার এক্সাম্পল এবং পার্থক্যের মাধ্যমে এটা বুঝে নিই। দেখুন, চলন গতি, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে চলন গতি বলে। যেমন একটি বাক্সর ভিতরে যে সকল পদার্থ আছে সব কিছুই আপনি টেনে এক স্থান থেকে অন্য স্থানে নিচ্ছেন, তাহলে এর ভিতরে যে সকল বস্তু আছে এগুলোই অবশ্যই এই বাক্সর সাথেই মুভ করবে। তাহলে এই সম্পূর্ণ বাক্সটাকে আমরা বলতে পারি চলন গতি। এখন দেখি ঘূর্ণন গতি এবং চলন গতির মধ্যে পার্থক্য। ঘূর্ণন গতি এবং চলন গতির মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এটা আমি লিখে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি, আপনারা একটু ভিডিওটি স্লো করে সুন্দরভাবে শুনে নেবেন আশা করি। দেখুন, ঘূর্ণন গতি, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে, দেখুন বস্তুটি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থাকবে, কিন্তু চলন গতির ক্ষেত্রে সমদূরত্ব বলতে কিছু নেই, অর্থাৎ যে কোনো দূরত্বেই বস্তুটি চলতে পারে। এবং অপর একটি পার্থক্য আমরা কি বলতে পারি, দেখুন ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তুর সমস্ত বিন্দুই কিন্তু এই ঘূর্ণনের সাথে সম্পর্কিত থাকে না। যেমন দেখুন, চাকাটি যদি একটি ট্রাকের সাথে থাকে তাহলে ট্রাকের চাকা ঘুরবে, ঠিক আছে, কিন্তু ট্রাকের যে সম্পূর্ণ যে পদার্থটি আছে সেটা কি ঘুরতেছে নাকি মুভ করতেছে। কিন্তু চলন গতির ক্ষেত্রে দেখুন, আপনি বাক্সকে টেনে নিয়ে যাচ্ছেন, বাক্সর সব কণাসমূহ কিন্তু এর সাথে মুভ করতেছে, অর্থাৎ এর মধ্যে আমরা বুঝতে পারি যে চলন গতির ক্ষেত্রে বস্তুর সকল কণায় একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখে নিই বোর্ডে আসা একটা এমসিকিউ এবং এর সমাধান। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্সকে ধাক্কা দিলে, এই যে এটা, একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে সেটিকে কি গতি বলতে পারি। দেখুন, না উল্টিয়ে, যদি উল্টিয়ে যায় তাহলে সেটাকে কিন্তু আমরা ঘূর্ণন গতি বলতে পারি, কিন্তু এখানে কিন্তু বাক্সটি ধাক্কা দিলে এটি না উল্টিয়ে, ধরুন আমরা একটি বাক্স নিলাম, এভাবে এই বাক্সকে ধাক্কা দিলাম, সেটা যদি এভাবে উল্টিয়ে যায়, দেখুন এভাবে যদি উল্টিয়ে যায়, দেখুন তো এটা ঘূর্ণনের সৃষ্টি করবে না, কিন্তু এটি যদি না উল্টিয়ে এই সমান বরাবর এভাবে চলতে থাকে তাহলে সেটাকে আমরা কি গতি বলতে পারি, নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হবে চলন গতি। সো আমরা বুঝতে পারছি বাক্সকে ধাক্কা দিলে এটা না উল্টিয়ে যে গতি লাভ করে সেটা অবশ্যই চলন গতি। এখন আমরা দেখে নেব পর্যাবৃত্ত গতি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটি বিষয়। এটাকে অবশ্যই আমরা 3 স্টার দিয়ে রাখবো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখুন, পর্যাবৃত্ত গতি, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে তাহলে তাকে পর্যাবৃত্ত গতি বলে। আসুন আমরা দেখি বিষয়টা কেমন হতে পারে। ধরুন আমরা এখানে একটি ঘড়ি নিলাম, ঘড়ির ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, এই যে ঘড়ির একটি নির্দিষ্ট কাঁটা থাকে, কিন্তু এখানে কি নাম্বার থাকে, দেখুন তো ঘড়িটি বারবার এদিকে চলতে থাকে না, এদিকে মুভ করতে থাকে, আবার একই দিক থেকে বারবার যে কোনো নাম্বারকেই বারবার একই দিক থেকে প্রদক্ষিণ করছে, তাহলে অবশ্যই সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আবার দেখুন, আমরা জানি সূর্যের চারদিকে পৃথিবীর গতি, যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে এটা আমরা জানি। ধরুন এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা বারবার
প্রদক্ষিণ করছে। পৃথিবীর গ্রহ উপগ্রহগুলো এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। দেখুন এই ঘূর্ণনটা কিন্তু একই দিক থেকে ঘুরে থাকে। এজন্য এই সূর্যের চারদিকে পৃথিবীর গতিকেও আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। এবার আসুন আমরা এখান থেকে একটি এমসিকিউ দেখে নিই, যেটা বিগত বছরে এসেছিল। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি? আপনারা সিলিন্ডার অথবা পিস্টন দেখেছেন কিনা আমি জানি না, তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। দেখুন মূলত এই পিস্টন সমূহ এরকম থাকতে পারে, একটির সাথে একটি সম্পর্কিত, ফলে একটি ঘোরার ফলে আরেকটি ঘুরতে থাকে। দেখুন যখন এটা মুভ করবে তখন এটাও মুভ করতে থাকে। পিস্টনের ভেতরের অবস্থাটা এমন থাকে। তাহলে দেখুন সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, এই যে এটা ধরুন এর সাথে মোটর লাগানো নেই, কিন্তু এখানে মোটর দেওয়া আছে। তাহলে এটা ঘোরার ফলে এটা ঘুরবে, এটা বারবার এই যে ডান দিকে এভাবে ঘুরতে থাকে। তাহলে দেখুন একটি নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি পর্যায়বৃত্ত গতি। তাহলে আমাদের সমাধান হবে কি বলুন তো? পর্যায়বৃত্ত গতি। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এখানে আমি যে সকল এমসিকিউ প্রশ্ন আকারে রেখেছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষাতে এগুলো হুবহু চলে আসতে পারে। অতএব খুবই গুরুত্ব সহকারে আপনারা এগুলো সমাধান করতে চেষ্টা করবেন। এরপরে আমরা দেখব স্পন্দন গতি। দেখুন যে পর্যাবৃত্ত গতি একটি নির্দিষ্ট বিন্দুকে মোট সময়ের অর্ধেক পথ একদিক থেকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে তাকে স্পন্দন গতি বলে। দেখুন বিষয়টা একদম ইজি, সেটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে দেখছি একটি বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, কিন্তু এই স্পন্দন গতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটি বিন্দুকে মোট সময়ের অর্ধেক সময়, যেমন এই যে একটি বিন্দু, এটা যদি সম্পূর্ণ পথটি এত হয়, তাহলে ধরুন সম্পূর্ণ পথটি যদি 10 মিটার হয়, তাহলে এই দিক থেকে 5 মিটার অতিক্রম করবে এবং বাকি অর্ধেক সময়ে এই দিক থেকে আরও 5 মিটার অতিক্রম করবে। অর্থাৎ একবার এই দিক বাম পাশ থেকে, একবার ডান পাশ থেকে, এভাবেই এই গতি চলতে থাকবে। এই ধরনের গতিকেই বলা হচ্ছে স্পন্দন গতি। এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যে দেখাও যে সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতিই স্পন্দন গতি নয়। প্রশ্নটি আপনারা ইনক্লুড করে নিন। আমি আবার বলছি, দেখাও যে সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতিই স্পন্দন গতি নয়। আপনারা অবশ্যই সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারলে এই প্রশ্নের সমাধানটি করতে পারবেন। এটা আপনাদের SW। না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আলোচনা করে দেব। তাহলে দেখুন আমরা স্পন্দন গতি কীভাবে হতে পারে, যেমন একটি দোলনার গতি। দেখুন তো আমরা যদি এই যে দোলনাটা এভাবে ঝোলানো থাকে, দেখুন তো দোলনাটা একবার এদিকে মুভ করে, আবার বাকি অর্ধেক সময় এইদিকে মুভ করে বা এদিকে মুভ করে। দেখুন একটি এই যে এই মধ্যবিন্দুকে একবার এই পাশ থেকে মুভ করতেছে, একবার এই পাশ থেকে মুভ করতেছে। অর্থাৎ মোট সময়ের বা মোট পথের অর্ধেক সময় একদিক থেকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করছে। তাহলে সেই ধরনের গতিকে আমরা কি বলতে পারি? স্পন্দন গতি বলতে পারি। এখান থেকে দুইটি প্রশ্ন এসে থাকে, যেটার আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি বলে দিই প্রশ্নটি, সরল দোলকের গতি স্পন্দন গতি কেন ব্যাখ্যা করো। আমি আবার বলতেছি, সরল দোলক অর্থাৎ সরল দোলক এই যে মধ্যবিন্দুকে অর্ধেক সময় একদিক থেকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে বারবার অতিক্রম করে। যেহেতু একই দিক থেকে অর্ধেক সময় একদিক থেকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করে সরল দোলক, সেহেতু এটিকে আমরা স্পন্দন গতি
বলতে পারি। এটা আপনারা কিভাবে লিখবেন, প্রথমে সংজ্ঞাটা লিখবেন, এরপরে বলে দিবেন যে এখানে সরল দোলকের ক্ষেত্রে আমরা দেখতে পারি এটি একটি নির্দিষ্ট বিন্দুকে অর্ধেক সময় এক দিক থেকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করছে, এর জন্য আমরা সরল গতিকে স্পন্দন গতি বলতে পারি। সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি কেন? তাহলে পর্যাবৃত্ত গতি থেকে আমরা আপনাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করছি, এখন আর বলার দরকার প্রয়োজন মনে করতেছি না, আপনারা লিখে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমনও হতে পারে আপনাদের এসেছে পরীক্ষায় এই প্রশ্নটি আপনার চলে এসেছে। অর্থাৎ আমি বারবার করে একই কথা বলছি, যে সকল প্রশ্ন এবং টপিকস আমার এই ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সে অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, বিভিন্ন ধরনের রাশি, এরপরের টপিকস বিভিন্ন ধরনের রাশি। আগেই বলেছি রাশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এখান থেকে আমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। যেমন রাশি, কোনো কিছু চলার পরিমাপককে রাশি বলে। রাশি মূলত দুই ধরনের হতে পারে। কোনো কিছু চলার পরিমাপককে রাশি বলে, যেমন আপনি যে কোনো কিছুকে একটু যদি প্রকাশ করেন তাহলে সেটাই রাশি। আপনি এক দিক থেকে হাঁটা শুরু করছেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন, আপনি 10 মিটার গেছেন, এই যে মিটারটাকে আপনি প্রকাশ করছেন, এটাই রাশির অংশ। অর্থাৎ কোনো কিছু চলার পরিমাপককেই রাশি বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখে নিই রাশি কয় ধরনের হতে পারে। রাশি অনেক ধরনের হতে পারে, তার মধ্যে মূলত রাশি দুই ধরনের, একটি হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। এর সংজ্ঞাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এমসিকিউ এসে থাকে, আমরা দেখে নিই। স্কেলার রাশি বা অদিক রাশি, যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই তাকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে। যেমন দ্রুতি, দূরত্ব, কাজ, তাপমাত্রা। দেখুন, দ্রুতি, দূরত্ব, কাজ, তাপমাত্রা। এখন তাপমাত্রা কি? তাপমাত্রা আমরা 40°C বা 50°C এটা অনুভব করতে পারি। এটা কি একটি নির্দিষ্ট দিকে ঘটে নাকি সর্বত্র ছড়িয়ে পড়ে? যেহেতু এর কোনো দিক নির্দিষ্ট নেই, সেহেতু তাপমাত্রাকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি বলতে পারি, কিন্তু এর মান আছে। যেমন দেখুন দূরত্ব, দূরত্ব আমরা আগেই দেখেছি সরণ এবং দূরত্ব অংশে। দূরত্ব কিন্তু কোনো দিক নির্দেশ করে না, এটি যে কোনো দিকেই হইতে পারে। সবটুকু পথ অতিক্রান্ত মিলেই দূরত্ব পরিমাপ করা হয়, সেহেতু দূরত্বকে আমরা বলতে পারি স্কেলার রাশি, যেহেতু এর মান আছে কিন্তু এটার নির্দিষ্ট কোনো দিক নেই। দেখুন দ্রুতি, দ্রুতি কিন্তু ওই দূরত্ব থেকে এসেছে। সহজে আমরা বলতে পারি যে দ্রুতির সংজ্ঞা থেকে আমরা জেনেছি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা, বা নির্দিষ্ট যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই দ্রুতি। তাহলে দ্রুতি অবশ্যই কোনো দিক মেনটেন করে না, কিন্তু দ্রুতির অবশ্যই মান থাকবে, সেহেতু দ্রুতিকে আমরা স্কেলার রাশি বলতে পারি। নিচে আমরা দ্রুতি সম্বন্ধে ডিটেলসে জানতে পারব। ভেক্টর রাশি বা দিক রাশি, দেখুন যে সকল রাশির মান আছে এবং নির্দিষ্ট দিক আছে। দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বা দিক রাশি বলা হচ্ছে। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি? একটির শুধুমাত্র নির্দিষ্ট মান আছে কিন্তু দিক নাই, কিন্তু আর অপরটি দিক, মান ও দিক উভয়ই আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি বেগ, আমরা নিচেই যখন বেগ এবং ত্বরণ সম্বন্ধে দেখব তখনই জানতে পারবো আসলে এটা কিভাবে ভেক্টর রাশির মধ্যে হয়। এখন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দেখে নেব। কোনটি ভেক্টর রাশি? দেখুন দ্রুতি, দ্রুতিকে দূরত্বের সাথে সম্পর্কিত, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো দিক নেই, এর জন্য দ্রুতি স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। কাজ, কাজ স্কেলার রাশি, কারণ আমরা এই উদাহরণে দেখছি, যখন আমরা কাজ নিয়ে 3য় অধ্যায়ে পড়ব তখন আমরা বুঝতে পারবো আসলে কেন কাজকে স্কেলার রাশি বলা হচ্ছে। তড়িৎ তীব্রতা, দেখুন আমাদের যে কারেন্টের ওয়্যারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এটা কিন্তু একটি নির্দিষ্ট দিকে, যেমন একটি তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে
হয়তো আপনার বাসা বাড়ির দিকে একটি চলে গেছে, একটা রাস্তার দিকে চলে গেছে, একটি অন্য একটি দোকানের দিকে। তার মানে কি এটা একটি নির্দিষ্ট দিক আছে এবং নির্দিষ্ট পরিমাণ তড়িৎ এই ওয়্যারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেহেতু আমরা তড়িৎ তীব্রতাকে ভেক্টর রাশি বলতে পারি। তাপমাত্রা স্কেলার রাশি আমরা পূর্বেই বলেছি, তাপের মান আছে কিন্তু এটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করে না, এর জন্য তাপমাত্রা একটি স্কেলার রাশি। কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? দেখুন, আমরা পূর্বে সব কিছু ব্যাখ্যা করেছি। এখানে স্কেলার রাশি ত্বরণ হবে না, যখন আমরা ত্বরণের সংজ্ঞা এবং ত্বরণের প্যারামিটার দেখব বুঝতে পারবো। ওজন হবে না, কারণ ওজনের সাথে কাজ সম্পর্কিত। তড়িৎ তীব্রতা এটা অবশ্যই কি ভেক্টর রাশি, কারণ এটির নির্দিষ্ট দিক আছে। চাপ, তাহলে চাপ স্কেলার রাশি। বিষয়টি চাপ, চাপের প্রভাব আছে। আপনি একটি বস্তুর উপর চাপ প্রদান করতে পারেন, কিন্তু এটি দৈর্ঘ্য বরাবর করবেন নাকি ক্ষেত্রফল বরাবর করবেন নাকি প্রস্থ বরাবর করবেন সেটা আপনার বিষয়। অর্থাৎ চাপের কোনো নির্দিষ্ট দিক নেই, আপনি যে কোনো দিকে করতে পারেন। তাহলে অবশ্যই চাপ হবে স্কেলার রাশি। এই যে এখন আমরা এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে বারবার বলতেছিলাম, দূরত্ব ও সরণ। লক্ষ্য করে থাকলে দেখতে পাবেন যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে আমরা দূরত্ব এবং সরণ নিয়ে অনেক বেশি আলোচনা করেছি। এই দূরত্ব এবং সরণ আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন, শুরু করছি। দূরত্ব, কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে কোনো দিকে মোট যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। খুব ভালোভাবে বুঝবেন, কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে কোনো দিকে, কিন্তু দিক নির্দিষ্ট নয়। যেমন ধরেন আমি এইখান থেকে যাত্রা শুরু করে এই সোজা বরাবর 10 মিটার গেলাম, উপরে সিঁড়ি বরাবর আরও 5 মিটার গেলাম, তাহলে এটি কিন্তু কোনো দিক নির্দিষ্ট নয়। যেমন একবার সোজা গিয়েছি, একবার উপরে গিয়েছি। তাহলে যদি আমরা বলি এখানে মোট কতটুকু দূরত্ব আমরা অতিক্রম করছি, এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু হবে 10 + 5, কারণ সম্পূর্ণ যে পথটি আমরা অতিক্রম করছি সেটাই আমাদের দূরত্ব। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে একটি পার্থক্য, সেটা আমরা সরণের সংজ্ঞাটা আগে দেখে নিই। কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। দেখুন পার্থক্যটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা যে কোনো দিকে এবং এটি নির্দিষ্ট দিকে। অর্থাৎ ধরুন আপনি বাড়ি থেকে বাজারে গেলেন, বাজার থেকে বাড়িতে ফেরত আসলেন, আবার সেখান থেকে স্কুলে গেলেন, আবার স্কুল থেকে বাড়িতে আসলেন। এই যে সম্পূর্ণ আপনি যত হাঁটাহাঁটি করছেন সম্পূর্ণ মিলে কিন্তু একটি দূরত্ব অতিক্রম করছেন, কিন্তু সরণ কিন্তু এখানে সরণ ঘটছে আলাদা আলাদাভাবে। যেমন আপনি প্রথমে দেখুন একটি দিক, নির্দিষ্ট দিক, বাড়ি থেকে বাজার, এতটুকুই আপনার সরণ, এটাকে একটি নির্দিষ্ট দিকে। আবার বাড়ি থেকে স্কুল, এটাও একটি নির্দিষ্ট দিক, এটা আলাদা হবে। এর জন্যই আমাদের সরণ এবং দূরত্বের মাধ্যমে এই নির্দিষ্ট দিকের যেই পার্থক্যটি আছে এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আসলে দেখুন, এখন আমরা সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য দেখে নিই, তাই সব কিছু ক্লিয়ার হয়ে যাব। যেমন সরণ নির্দিষ্ট দিক নির্দেশ করে, সরণ নির্দিষ্ট দিক নির্দেশ করে, কিন্তু দূরত্ব কোনো দিক নির্দেশ করে না। দূরত্ব হচ্ছে তার মোট অতিক্রান্ত পথ, কিন্তু সরণ নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার সরণ। দুইটাই কিন্তু দূরত্ব, কিন্তু একটি আছে দিক এবং একটি দিক নেই। যেমন সরণের যতটুকু দূরত্ব একটি নির্দিষ্ট দিকে অতিক্রম করতেছে সেটাই তার সরণ, আর দূরত্ব কি সম্পূর্ণ যত পথ অতিক্রম করতেছে সেটাই তার দূরত্ব। সরণ শূন্য হতে পারে, দূরত্ব শূন্য হতে পারে না। যেমন আমরা এখন দেখে নিই সরণ কিভাবে শূন্য হতে পারে। খুব ভালোভাবে মনোযোগ সহকারে বিষয়টি আপনারা দেখবেন। দেখুন, আমি যদি একটি নির্দিষ্ট বিন্দুতে যাত্রা শুরু করে এই বিন্দু পর্যন্ত আসি, এটা যদি 10 মিটার হয়, আমি যদি আবার একই পথে ওই বিন্দুতেই ফিরে আসি, তাহলে দেখুন তো একটি এই দিকে ঘুরছে আর একটি কি বিপরীত দিকে আসছি না আমরা? তাহলে একটির মান যদি ধনাত্মক হয় অপরটি হবে ঋণাত্মক। কেন? কারণ একটি একদিকে ঘুরছে এবং অপরটি আরেক দিকে ঘুরছে। আমরা আপনারা এই তীর চিহ্নের দিকে লক্ষ্য করুন, একটি একদিকে
অপরটি তার বিপরীত দিকে। বিপরীত মানে কি, একটি ধনাত্মক হলে অপরটি ঋণাত্মক, বিপরীত দিকে একই স্থানে ফিরে এসেছে, তাহলে কি 10 মিটার ফেরত এসেছে। তাহলে দেখুন তো এর মোট সরণ কি হতে পারে। মোট সরণ যদি আমরা করি তাহলে 10 মাইনাস 10 0। কিন্তু দূরত্বের বিষয় দেখুন তো, আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করি, এখানে আসে, আবার এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে যায়, 5 5 5, যতই এক স্থানে ফিরে আসে দূরত্বের কিন্তু কোনো দিক নাই, অর্থাৎ কোনো নেগেটিভ পজিটিভ চিহ্ন নেই। এর জন্য কি তার মোট অতিক্রান্ত পথই হবে তার দূরত্ব। যেমন এদিকে 5 মিটার, এদিকে 10 মিটার, আবার একই দিক থেকে এখানে আবার 15 মিটার ফেরত আসছে। তাহলে এর মোট দূরত্ব হবে কত? দেখুন মোট দূরত্ব 10 প্লাস 5 প্লাস 15। দেখুন দূরত্ব কখনো শূন্য হতে পারে না, আশা করি বুঝতে পারছি। সরণ ও দূরত্বের প্রকাশক মানে সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার, সব কিছু একই, এরা সমযোজিত রাশি, অর্থাৎ দুটাই পথ অতিক্রম করে, কিন্তু পার্থক্য শুধুমাত্র দিকে, যা এর উপর কোনো প্রভাব পড়ে না। ফলে এদেরকে দুইজনকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং এদের দুজনের এককে মিটার। অত্যন্ত ভালোভাবে লক্ষ্য রাখবেন। আচ্ছা, এখন আমরা যে টপিকটি দেখতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে এই ছক থেকে আমরা বিভিন্ন ধরনের রাশির একক আপনারা লক্ষ্য করে থাকবেন ইতিমধ্যে, যে আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি বেগের একক, নিচের কোনটি বেগের মাত্রা, ত্বরণের মাত্রা, বলের মাত্রা, চাপের মাত্রা, ইত্যাদি 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 অনেক কিছুই আসবে। কিন্তু আমরা সব কিছুই চোখ বন্ধ করে মুখস্থ করে নিই, ফলে আমাদের প্যাস থেকে যায়, ফলে আমরা পরীক্ষায় ভুল অ্যান্সারটি দাগিয়ে চলে আসি। এর জন্য আমরা শুধুমাত্র এই ছকটি, এই তিনটা বিষয় যদি মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের একক এবং মাত্রা রিলেটেড যত প্রশ্ন আসবে পুরো ফিজিক্স বই সম্পূর্ণটাই আমরা নিমিষে করতে পারবো। এর জন্য আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যেমন দেখুন আমরা শুধু এই তিনটা মনে রাখবো, সেটা হচ্ছে ভর। ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এম দ্বারা। ভরের একক কি? কেজি। মাত্রা, ভরের একক কেজি এবং মাত্রা এম, বড় ক্যাপিটাল এম, যাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ব্লক করা হয়েছে। তারপরে দূরত্ব ও দৈর্ঘ্য, দূরত্বকে এস এবং দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, ওই যে একই সমজাতীয় রাশি। দেখুন এটার একক মিটার এবং মাত্রা বড় এল। সময় স্মল টি, এর একক সেকেন্ড এবং একে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখুন আমরা কিভাবে সহজে করতে পারি আপনাদের আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই। ধরুন আমি আপনাকে বললাম নিচের কোণটি বেগের একক। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটি প্রশ্নের সাহায্যে দেখিয়ে দিই। দেখুন এই যে এখানে আমরা দেখুন, আপনাকে যদি বলে নিচের কোণটি বেগের একক, তাহলে আপনি শুধুমাত্র যদি ওই তিনটা মনে রাখতে পারেন এবং বেগের সূত্রটা জানেন, আমরা যখন এখানে করব তখন আমরা দেখব বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বেগ ভি ইকুয়াল এস বাই টি। তাহলে দেখুন এখানে কি আমরা সরণ জানি, আমরা এই যে এই চার্টে দেখুন এখানে দেখছি সরণ বা দূরত্ব, এর একক কি? মিটার, এবং মাত্রা পরে দেখি একক মিটার, এবং সময়ের একক কি? সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে বেগের সূত্রে আমরা সরণ এবং সময় পেয়েছি। তাহলে সরণের একক কি দিতে পারে? উপরে চার্টে আমরা দেখলাম মিটার, আর নিচে সময়ের একক সেকেন্ড। দেখুন
আমরা কিভাবে লিখতে পারি, মিটার আছে আর এখানে 1/সেকেন্ড আছে, তাহলে কি এই সেকেন্ডকে যদি আমরা একই রাশিতে লিখতে চাই তাহলে ইনভার্স 1, এই ইনভার্স 1 মানে কি 1/সেকেন্ড, বা আপনি যদি 5 ইনভার্স দেখেন তাহলে 1/5, এরকম ইনভার্স মানে ভাগ চিহ্ন, এক দ্বারা ভাগ। তাহলে আমরা সহজেই দেখতে পারলাম কি এই যে এই ছক থেকে একক সমূহ জানা থাকলে আমরা কি যে কোনো কিছুর এককে নির্ণয় করতে পারি। সুতরাং আমরা এখানে বেগের একক পেলাম কি মিটার পার সেকেন্ড। একইভাবে দেখুন সেকেন্ডকে ছোট এস দ্বারাও প্রকাশ করা হয়। একইভাবে আমরা মাত্রাও নির্ণয় করতে পারি। দেখুন আমরা মিটারের মাত্রা থেকে দেখেছি, দেখুন মিটার প্রকাশক এবং একক মিলিয়ে ফেলবেন না। এখানে দেখুন মিটারকে স্মরণের একক, তাহলে মিটারকে আমরা মিটারের মাত্রাকে এল, ক্যাপিটাল এল, তাহলে কি লিখতে পারি মাত্রার জায়গায় ক্যাপিটাল এল, যখন মাত্রা বলবে এটা কি একক, বেগের একক, আর এখানে কি লিখবো মাত্রা এল। একইভাবে সেকেন্ডের ক্ষেত্রে মাত্রা কি ক্যাপিটাল টি, তাহলে এই যে গুণাকারে আছে দুটাকে আমরা গুণাকারে রাখলাম, সেম উপরে -1 আছে, উপরে -1 দিয়ে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা তার মাত্রা। দেখুন বিগত বছরে একটি প্রশ্ন এসেছে নিচের কোনটি বেগের মাত্রা, তাহলে কি আমরা সহজেই সূত্র জানা থাকলে এটা করতে পারবো। এবং এখন আমরা এই বেগ সম্পর্কিত যত সূত্র, সংজ্ঞা, একক, মাত্রা আছে সেগুলো আমরা দেখে নেব। দেখুন বেগ এবং দ্রুতি, যেমন আমরা স্মরণ এবং দূরত্বকে একই মনে করে ভুল করে থাকি, ঠিক একইভাবে দ্রুতি ও বেগকেও আমরা একই মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে এটা একই নয়। কিভাবে আমরা সেটা নিচে দেখি। দ্রুতির সংজ্ঞা থেকে আমরা দেখতে পারি কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। তাহলে যে কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে কোনো দিকে, অর্থাৎ এর দিক নির্দিষ্ট নয়, তাহলে সুতরাং দ্রুতি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, দেখুন দ্রুতি সমান দ্রুতি সূত্রতে আমরা লিখতে পারি উপরে দূরত্ব যেটার কোনো দিক নেই, দূরত্ব ভাগ সময়। তাহলে কি কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব যে কোনো দিকে, কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলতেছি আমরা দ্রুতি। তাহলে কি যেহেতু দূরত্ব টানতে আছে তার মানে কি এর দিক নাই, মান আছে, অর্থাৎ এটি একটি অদিক রাশি। এখন আমরা বেগ দেখে নিই। কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে একক সময়ে, দেখুন প্রথমে যেটি লক্ষ্য করার বিষয়, কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে কিন্তু দ্রুতির ক্ষেত্রে দিক ছিল না, কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এটি একটি দিক রাশি, কারণ কি কেননা এখানে একটি নির্দিষ্ট দিক দেওয়া আছে। তাহলে নির্দিষ্ট দিকে যদি বস্তুর দূরত্ব ঘটে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, নিশ্চয় স্মরণ বলতে পারি, কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি। তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা স্মরণ বলি। অর্থাৎ আর একটি কথা সবসময় মনে রাখবেন, পদার্থবিজ্ঞানে একক সময় বা হার এই কথাটি বলা থাকলে, হার মানে হচ্ছে সময়, যদি হার বলা থাকতো তাহলে নিচে এই যে ভগ্নাংশের নিচে সময় লেখাটি থাকতো, অথবা একক সময় বলা আছে তাই সূত্রের ক্ষেত্রে সময়টি নিচে বসবে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। দেখুন তাহলে বেগের সূত্র থেকে আমরা জানতে পারি নির্দিষ্ট দিকে একক সময়ে, নিচে সময় যে দূরত্ব মানে নির্দিষ্ট দিকে যে দূরত্ব, এর জন্য স্মরণ লিখছি আমরা, কারণ এটা একটি নির্দিষ্ট দিকে ঘটেছে। যে দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। এটি একটি ভেক্টর রাশি বা দিক রাশি, কারণ এটির স্মরণ ঘটে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের সূত্রগুলো এখান থেকেই শুরু হয়। দেখুন তাহলে ভি এস বাই স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয় তাই এস, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় তাই টি। একক আমরা এর আগে আপনাকে বলেছি
যে দেখুন স্মরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে একক দেখি, এই যে 1/সেকেন্ড আছে, এর জন্য সেকেন্ড ইনভার্স হয়ে গেছে, ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা একত্রে কি বলতে পারি, মিটার পার সেকেন্ড। পার কেন, এই যে -1 আছে, এর জন্য এটাকে আমরা পার বলতে পারি। এটাকে এভাবে লেখা থাকতে পারে, যেমন দেখুন এই মিটার আছে, এরকমভাবে সেকেন্ড আছে, তার মানেও মিটার পার সেকেন্ড, এটাও নির্দেশ করতেছে মিটার পার সেকেন্ড। তাহলে মাত্রা কি, একইভাবে আমরা ওই ছক থেকে দেখে নিতে পারি, মিটারের মাত্রা এল এবং সেকেন্ডের মাত্রা বড়টি, অর্থাৎ একত্রে আমরা ব্রেকেট আকারে LT ইনভার্স 1 লিখতে পারি। এটাই হচ্ছে মাত্রা। এটা কিভাবে আসে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে বলছে যে বেগের মাত্রা নিচের কোনটি। আমরা উপরে দেখে আসলাম বেগের মাত্রা LT ইনভার্স 1। আমাদের সূত্র জানা থাকলে আমরা মাত্রা বা একক খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন আসুন, বেগ ও দ্রুতি, একক, মাত্রা সব কিছু একই, কিন্তু শুধুমাত্র পার্থক্য কোথায়, ওই যে দিকের যে বিষয়টা, না ছাড়া সব কিছু একই। তাহলে বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কী আছে সেটা দেখে নেই। দেখুন, বেগের নির্দিষ্ট একটি দিক আছে, অর্থাৎ এটি একটি ভেক্টর রাশি। দ্রুতির কোনো দিক নেই, কারণ এটি যে কোনো দিকেই ঘুরতে পারে, দূরত্ব যে কোনো দিকেই হতে পারে। তাহলে এটা একটি স্কেলার রাশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখে নিই বেগ কয় ধরনের হতে পারে। বেগ দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে সুষম বেগ, একটি হচ্ছে অসম বেগ। সুষম বেগ, নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে নির্দিষ্ট সরণ অতিক্রম করে, তাহলে তাকে সুষম বেগ বলে। আসলে এখানে মেন বিষয়টা হচ্ছে বেগের যে সংজ্ঞা সেটা সেম থাকবে, শুধুমাত্র নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট সরণ অতিক্রম করবে। বেগের সংজ্ঞার ক্ষেত্রে কি নির্দিষ্ট সরণ ছিল না, শুধু সরণ ছিল, যে সরণ অতিক্রম করবে। কিন্তু এখানে পার্থক্য কি, নির্দিষ্ট সরণ অতিক্রম করবে, অর্থাৎ সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট দিকে সে দূরত্ব অতিক্রম করবে, সেটাকে বলা হচ্ছে সুষম বেগ। তাহলে অসম বেগ কি, বুঝতেই পারছেন, অসম বেগ হচ্ছে নির্দিষ্ট সরণ অতিক্রম করবে না, যে কোনো দিক একই থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে একই হারে বৃদ্ধি পাবে না। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময় যদি নির্দিষ্ট সরণ অতিক্রম না করে, তাহলে তাকে অসম বেগ বলে। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা দেখব গড় বেগ কি। গড় বলতে কি বুঝি, গাণিতিক গড় বলতে আমরা কি বুঝি, ধরুন আপনার কাছে 10 টাকা এবং আপনার বন্ধুর কাছে 20 টাকা আছে, আমরা এখন মধ্যস্থতা চাচ্ছি, অর্থাৎ দুজনের কাছে সমান পরিমাণে থাকে, এটা করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই গড় করতে হবে, দুজনেরটা দিয়ে সেটাকে ভাগ করতে হবে। যেমন 10 আর 20 ভাগ করে 30 হলো, 30কে আমরা 2 দ্বারা ভাগ করে দুজনের কাছেই 15 টাকা করে অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে গড়। তাহলে গড় বেগ কি, আমরা আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বেগ আরও 2 ধরনের হতে পারে। সেটা হচ্ছে আদিবেগ, অর্থাৎ আদিবেগ বলতে বস্তু যাত্রা শুরুর, বস্তুকে একটি স্থান থেকে অন্য স্থানে যাইতে হলে অবশ্যই কি একটি নির্দিষ্ট বেগে যাইতে হবে। তাহলে বস্তুটি যখন যাত্রা শুরু করবে, যাত্রা শুরুর সময় যে বেগ থাকবে, যাত্রা শুরুর সময় যে বেগ থাকবে, সেটা কি, যে বেগ থাকে সেটি হচ্ছে আদিবেগ, সেটি আদিবেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে সে যে বেগে যাত্রা শুরু করছে, তারপর যে বেগে পথ অতিক্রম করতেছে, সেটাকে বলা হচ্ছে তার শেষ বেগ। শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আই রিপিট, যাত্রা শুরুর সময় যে বেগ থাকে সেটি আদিবেগ, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এবং যে বেগে সে যাত্রা করে সেটাকে বলা হয় তার শেষ বেগ, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বস্তুর একটি যাত্রার পথে তার বেগ 2 ধরনের হতে পারে, একটি আদিবেগ এবং একটি শেষ বেগ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে গড় বেগ কি, এই যে আদিবেগ এবং শেষ বেগ ভি এবং আদিবেগ ইউ,
এইটার গাণিতিক গড়কে বলা হচ্ছে গড়বেগ। একে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ আসে, গড়বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, একে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। অথবা আপনারা বোল্ড অক্ষরে যে ভি লেখা থাকবে সেটা দ্বারা প্রকাশ করা হয়। বোল্ড অক্ষরে যে ভি, বোল্ড অক্ষরে লেখা থাকলে সেটাকে ভি বার নির্দেশ করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একইভাবে মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে গড়বেগ পাওয়া যায়। ঠিক একইভাবে মোট অতিক্রান্ত দূরত্বকে দেখুন, মোট সরণ অর্থাৎ নির্দিষ্ট একটি দিক ছিল, এই জন্য সেটাকে আমরা গড় বেগ বলেছি। ঠিক একইভাবে মোট অতিক্রান্ত দূরত্ব, এটার কোনো নির্দিষ্ট দিক নেই, একে মোট সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। তাহলে এখান থেকে আমাদের একটি কমন প্রশ্ন এসেই থাকে, কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য না হলেও গড় বেগ শূন্য হয় কেন? এখানে আমি আপনাদের হিন্টস দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। দেখুন, গড় দ্রুতি কি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়। তাহলে গড়বেগের সংজ্ঞা হতে আমরা বুঝতে পারতেছি, গড়বেগ হচ্ছে মোট সরণ ভাগ মোট সময়। দেখুন, মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলাম আবার এখানেই ফিরে আসলাম। তাহলে এখানে আমি যদি 50 মিটার দূরত্ব অতিক্রম করি মোট, তাহলে সেটা 50ই হবে, এটার শূন্য হওয়ার পসিবিলিটি নেই। কিন্তু মোট সরণ আমরা এর আগে দেখছি সরণ শূন্য হতে পারে। একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে আবার একই পথে ওই বিন্দুতেই ফিরে আসে, তাহলে তার সরণ শূন্য হতে পারে। অর্থাৎ এখানে যদি 0 ভাগ সময় দেন, তাহলে কি মোট সময়, তাহলে কি হয়ে যাচ্ছে, গড়বেগ শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না, এর জন্য গড় দ্রুতি শূন্য হতে পারে না। গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হতে পারে না। অথবা কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য না হলেও গড়বেগ শূন্য হয়। আপনারা আশা করি এটা নিজে থেকে লিখে নিতে পারবেন। বেগের মাত্রা নিচের কোনটি? আমরা দেখেছি বেগের মাত্রা L/1 পূর্বে এটার ব্যাখ্যা করা আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? আচ্ছা, এই যে এখান থেকে আমরা দেখুন, এখানে কিন্তু আমরা অনেকে মিস্টেক করে বেগ লিখে দিই, কিন্তু আসলে বেগ হবে না। কারণ কি, এখানে যদি সরণের পরিবর্তনের হার হতো তাহলে আমরা লিখতাম কি বলুন, বেগ। কিন্তু এখানে বলছে অতিক্রান্ত দূরত্ব। এই যে এখানে দেখুন অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার কি? এই যে হার মানে কি, সময় দ্বারা ভাগ, আপনাকে আগেই বলেছি। তাহলে এখানে অ্যান্সার হবে দ্রুতি।